হ্যালো ইউটিউব, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা কেপলারের 3টা সূত্র সম্পর্কে জানবো এবং সেখান থেকে আমরা কোনো সেলেস্টিয়াল অবজেক্টের তার কক্ষীয় গতিপথ এবং কক্ষীয় গতি সম্পর্কে জানবো এবং তার থেকে সেই কেপলারের তৃতীয় সূত্র অর্থাৎ টি স্কোয়ার প্রপোর্শনাল টু এ কিউব সেটা প্রমাণ করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো কেপলারের 3টা সূত্র কি কি? আচ্ছা, তার আগে বলে রাখি এই 3টা সূত্র ইউনিভার্সের যে কোনো সেলেস্টিয়াল অবজেক্টের ক্ষেত্রে খাটবে। সেলেস্টিয়াল অবজেক্ট বলতে যেমন সান, আর্থ, সোলার সিস্টেম, বিভিন্ন গ্রহ, নক্ষত্র, উল্কাপিণ্ড, কমেট, এই যে বিভিন্ন যে অবজেক্টগুলো, সে ধরনের অবজেক্টের ক্ষেত্রে 3টা সূত্র খাটে। সেই 3টা সূত্র কেপলার দিয়েছিল হচ্ছে টাইকোব্রাহের যে দেওয়া তথ্য, অর্থাৎ তার টাইকোব্রাহে তো তোমরা নিশ্চয়ই জানো যে তার জীবনের একটা বেশ অংশ, বলতে গেলে প্রায় সারা জীবনই সে হচ্ছে এই গ্রহ, নক্ষত্র, সৌরমণ্ডলে অবস্থিত বিভিন্ন যে গ্রহগুলো তাদের গতিপথ বিশ্লেষণ করে এবং তাদের টাইম পিরিয়ড অর্থাৎ পরিক্রমণের যে সময়, সেটা পর্যায়কাল এবং তাদের সূর্য থেকে দূরত্ব ইত্যাদি হচ্ছে তথ্য সম্বলিত করেছিল, অর্থাৎ কালেক্ট করেছিল। এবং সেই তথ্য দেখে ওনারই অ্যাসিস্ট্যান্ট কেপলার, আমি ফার্দার হচ্ছে এই গ্র্যাভিটেশনের উপরে যত বিখ্যাত মানে মনীষী অর্থাৎ বিজ্ঞানীরা আছে, যেমন নিকোলাস কোপার্নিকাস আছে, কেপলার আছে, আইনস্টাইন আছে, স্যার আইজাক নিউটন আছে, এই চারজনের উপরে আমি আস্তে আস্তে তাদের যে পেপার, তাদের যে চিন্তাভাবনার পদ্ধতি, সেই জিনিসগুলো আনতে থাকবো। তোমরা এই ভিডিওতে দেখতে থাকো। হয়তো এটা আপলোড করতে আমার আর একটু দেরি লাগবে, কিন্তু আস্তে আস্তে আমি করব। তো টাইকোব্রাহে বিচার বিশ্লেষণ, টাইকোব্রাহের দেওয়া তথ্যগুলো বিচার বিশ্লেষণ করে কেপলার 3টা সূত্র দিয়েছিল। সেই 3টা সূত্র কী কী? প্রথম সূত্রটা হচ্ছে, আমরা সৌরমণ্ডলের ক্ষেত্রেই সেটা উদাহরণস্বরূপ দেখব, অর্থাৎ সেই সূত্রগুলিকে আমরা সৌরমণ্ডলের যে গ্রহ উপগ্রহ তাদের উপরে খাটিয়ে জিনিসটাকে ব্যাখ্যাটা করব। যেমন কোনো সূর্যকে কেন্দ্র করে কোনো গ্রহ তার কক্ষপথে ঘুরছে এবং সেই কক্ষপথের আকৃতি হচ্ছে উপবৃত্তাকার। সেই উপবৃত্তের একটা ফোকাসে হচ্ছে আমাদের স্টার, সান অর্থাৎ সূর্য আছে। এবার এই যে তাহলে প্রথম সূত্রটা হচ্ছে, সূর্যকে কেন্দ্র করে সৌরমণ্ডলের বিভিন্ন গ্রহ নক্ষত্রগুলো একটা উপবৃত্তাকার পথ অর্থাৎ ইলিপ্টিক পাথ বরাবর পরিভ্রমণ করে। তো এই যে পাথ, এই পাথের সমীকরণ আছে। সেই সমীকরণকে যদি তোমাকে বের করতে হয়, তাহলে তোমাকে ইকুয়েশন অফ মোশন বের করতে হবে। ইকুয়েশন অফ মোশন অফ আর্থ আন্ডার দ্য গ্র্যাভিটেশনাল ইনফ্লুয়েন্স অফ এস অর্থাৎ সান। সেই এফ ইকুয়ালস টু এম এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং এই এফটাকে তোমাকে নিউটনের গ্র্যাভিটেশনাল ল লাগাতে হবে এবং তাকে সলভ করতে হবে। করলে আমাদের এই আর এর ইকুয়েশনটা আমরা পাবো। তো যাই হোক, একটু ক্যালকুলাস আছে, তো যাই হোক সেটা সিলেবাসে নেই, আমি অন্য কোনো একটা ভিডিওতে আনবো ওটা। তো আমরা দেখছি তাহলে, আমরা এখন অবধি সেটা অর্থাৎ মেনে নিচ্ছি আমরা সেটা ইলিপ্টিক অর্থাৎ উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। এবার দ্বিতীয় সূত্রটা হচ্ছে, এই উপবৃত্তাকার কক্ষপথে যখন ঘুরছে তখন এর যে রেডিয়াস ভেক্টর, সেটা সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। কথাটা আর একটু ভালোভাবে বোঝা যাক। ধরে নেওয়া যাক তার কক্ষপথে কোনো একটা সময় বা কোনো একটা সময়ের মুহূর্তে পৃথিবী এই পজিশনে ছিল এবং ডেল্টা টি সময় পরে পৃথিবী এখানে আসলো। তাহলে এই যে মাঝখানের এরিয়াটা, যেটা রেডিয়াস ভেক্টরের, এই রেডিয়াস ভেক্টরটা অতিক্রম করেছে, সেই এরিয়াটা পৃথিবী যদি এখান থেকে এখানে আসতো একই সময় অবকাশে, তাহলে যে এরিয়াটা অতিক্রম করত সেই এরিয়ার সাথে সমান হয়, অর্থাৎ সেই ক্ষেত্রফলের সাথে সমান হয়, প্রোভাইডেড বা বলে দেওয়া আছে যদি ডেল্টা টিটা সেম হয়, অর্থাৎ এখান থেকে এখানে আসতে ডেল্টা টি, এখান থেকে এখানে আসতে ডেল্টা টি সময় লেগেছে। তো এই সূত্রটা আরেকটা ফান্ডামেন্টাল সূত্র থেকে আসে, সেই সূত্রটা আমরা এখন প্রুফ করব। খুব ছোট্ট একটা প্রুফটা হচ্ছে, ধরে নেওয়া যাক
পৃথিবীটা এখান থেকে এখানে গিয়েছে, খুব ক্ষুদ্র একটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়েছে, এটা সেই রেডিয়াস ভেক্টর। যেহেতু কোণটা খুব ক্ষুদ্র তাকে আমি ধরে নিচ্ছি ডি থিটা, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, রেডিয়াস ভেক্টর আর। তাহলে এটা যদি ক্ষুদ্র হয়, অর্থাৎ এ থেকে বিতে গেলে এবি যে বৃত্তচাপটা সেটা প্রায় সরলরেখা ধরা যেতে পারে, তাহলে আমাদের এই ও এ বি ত্রিভুজটা কি? এটা সমকোণী ত্রিভুজ। যার বেস অর্থাৎ ভূমি হচ্ছে সে রেডিয়াস ভেক্টর, অর্থাৎ সূর্য থেকে সে পৃথিবীর দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্বটা কি হবে? আর ডি থিটা। আমরা আগেই দেখেছি সার্কুলার মোশন থেকে এস ইকুয়ালস টু আর থিটা। তাহলে এটার এরিয়া কি হবে? অর্থাৎ এই যে এরিয়াটা, এই এরিয়াটা কি হবে? হাফ ভূমি ইন্টু উচ্চতা আর ডি থিটা। অর্থাৎ সে ডেল্টা টি সময় অবকাশে হাফ আর স্কোয়ার ডি থিটা পথ যায়, সেটা ধরে নিচ্ছি ডি এ, ক্ষুদ্র একটা এরিয়া। তাহলে একক সময় কত দূর যায়? একক সময় তাকে ডিটি দিয়ে ভাগ করতে হবে, অথবা এরিয়াকে ডিফারেন্সিয়েট করতে হবে, একই ব্যাপার। ডিডিটি অফ এ ইকুয়ালস টু হাফ আর স্কোয়ার, আর স্কোয়ারটা হচ্ছে কনস্ট্যান্ট, ডি থিটা ডিটি। আবার দেখো তো ডি থিটা ডিটিটা কি? ওমেগা, অর্থাৎ এই যে সার্কুলার মোশন দেখাচ্ছে পৃথিবী, তার সার্কুলার ফ্রিকোয়েন্সি। এখন সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, তার মানে কি ক্ষেত্রফলটার পরিবর্তন কি সময়ের সাথে? শূন্য, অর্থাৎ ডিএ ডিটি ইকুয়ালস টু 0। আমি দুই দিকে এম দিয়ে গুণ করে দিলাম, তাহলে ডান দিকে কি কি মনে হচ্ছে? এল ইকুয়ালস টু 0, অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টামের কোনো পরিবর্তন হচ্ছে না। অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট সান অফ দিস আর্থ, অর্থাৎ পৃথিবীর অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ, সূর্যকে কেন্দ্র করে যে কৌণিক ভরবেগ, সেইটার পরিবর্তন হচ্ছে না। সেটাই হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্র, অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন সূত্রটাই হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্র। তো আমরা তাহলে তৃতীয় সূত্রতে যাই। তৃতীয় সূত্রের প্রমাণটা আমরা ক্যালকুলাসের সাহায্যে করব না, আমরা একটু সহজ অ্যালজেব্রিক অর্থাৎ বীজগাণিতিক মেথডে করব। সে কেপলারের তৃতীয় সূত্রটা কি? কেপলারের তৃতীয় সূত্রটা হচ্ছে এই যে বৃত্তাকার উপবৃত্তাকার পথ অতিক্রম করে ফোকাসে আছে, তাহলে উপবৃত্তের মেজর অ্যাক্সিস আর এটা মাইনর অ্যাক্সিস, তাহলে এইটার থেকে এটার দৈর্ঘ্য কি? বাংলায় যাকে বলে অর্ধপরাক্ষ, এ ধরা যেতে পারে। তাহলে বলা আছে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, অর্থাৎ এই উপবৃত্তাকার পথের পর্যায়কাল এর বর্গ এ অর্ধপরাক্ষের ঘনের সাথে সমানুপাতিক। এটাই হচ্ছে কেপলারের তৃতীয় সূত্র। তো আমরা যখন কক্ষীয় বেগটা বের করব এই গ্রহের, সেই কক্ষীয় পথটা অবশ্যই সেই পয়েন্টে ট্যানজেন্ট বরাবর হবে, তখন আমরা এই সূত্রের প্রমাণটা দেখব। তাহলে চলো কক্ষীয় বেগ সম্পর্কে দেখা যাক। আমরা যদি বৃত্তাকার পথও ধরি, গ্রহগুলো ধরে নিচ্ছি বৃত্তাকার পথে ঘুরছে, অতটা ক্ষতি হবে না, অর্থাৎ ক্যালকুলেশনে অতটা পার্থক্য হবে না। তো আমরা ধরে নিচ্ছি এটা সূর্যকে কেন্দ্র করে আর দূরত্ব বজিয়ে রেখে পৃথিবী ঘুরছে। পৃথিবীর ভর এম, সূর্যের ভর ক্যাপিটাল এম। ঘোরার জন্য বাইরের দিকে একটা অপকেন্দ্র প্রতিক্রিয়া কাজ করবে, আমরা সার্কুলার মোশন থেকে জেনেছি, যেটাকে প্রতিমিত করবে কে? গ্রহ নক্ষত্রের মাঝখানের গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন। তাহলে ইকুয়েট করে দেওয়া যাক, জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার আর। এম কাটলো, তাহলে ওমেগা স্কোয়ার আর, অর্থাৎ আমি এখানে কক্ষীয় বেগ যদি ভি হয় তাহলে আমি ভি স্কোয়ার
বাই আর, আবার এই আর আর কাটবে, তো এখান থেকে আমি ভিটা পাবো জি ক্যাপিটাল এম বাই স্মল আর। তাহলে এই গ্রহের কক্ষীয় বেগ শুধু সেই নক্ষত্র অর্থাৎ যে বস্তুটাকে কেন্দ্র করে ঘুরছে সে বস্তুর ভর এবং তার থেকে দূরত্বের উপরই ডিপেন্ড করে। তাহলে এখান থেকে আমরা এই সম্পূর্ণ পথটা পরিভ্রমণ করতে টি সময় লাগবে ধরে নিচ্ছি, এবং সেটাই তো পর্যায়কাল। একবার যদি পূর্ণদোলন সম্পন্ন করে সেটাই পর্যায়কাল। তাহলে টি ইকুয়ালস টু সমগ্র পথটা কত, বৃত্তাকার, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে সার্কামফারেন্স 2 আর ডিভাইডেড বাই ভি ভেলোসিটি, এস ইকুয়ালস টু ভিটি, টি ইকুয়ালস টু এস ওভার ভি। তাহলে আমরা এখানে ভি এর মানটা বসাই 2 আর ডিভাইডেড বাই রুট ওভার জি ক্যাপিটাল এম বাই আর। আমরা দুই দিকে স্কোয়ার করে দিই, দুই দিকে স্কোয়ার করলে টি স্কোয়ার ইকুয়ালস টু 4 আর স্কোয়ার জি ক্যাপিটাল এম টাইমস আর, অর্থাৎ আমি লিখতে পারি আর কিউব। তাহলে 4 পাই স্কোয়ার হতো এখানে, 4 স্কোয়ার বাই জি এম, এটা কনস্ট্যান্ট, তাহলে লিখতে পারি টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। তা আমাদের কেপলারের তৃতীয় সূত্র প্রমাণ হলো। আমরা কেপলারের দ্বিতীয় সূত্রটারও প্রমাণটা দেখলাম, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন ল, সেটাকেই আলাদাভাবে ল অফ ইকুয়াল এরিয়া বলে কেপলার দিয়েছিলেন। তো আমরা তাহলে দেখলাম এই কেপলারের 3টা সূত্র। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আমি পরের ভিডিওগুলো আনতে থাকবো।